প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। আপনারা জানেন আমাদের দেশে ডেঙ্গু আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে, যেন কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় 490 জন রোগী ভর্তি হয়েছে হসপিটালে, মারা গেছে 2 জন। এবং 21শে সেপ্টেম্বর এবছরে সর্বোচ্চ মৃত্যু 12 জন ডেঙ্গুর কারণে। হ্যাঁ দর্শক, আজকে আমরা ডেঙ্গু জ্বর কেন হয়, এর প্রতিকার কী, কখন হসপিটালে যেতে হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশনে। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার এম.এ. বাশার, তিনি সাবেক প্রিন্সিপাল ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং চিফ কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান ইন্টারনাল মেডিসিন, বিআরবি হসপিটালস লিমিটেড। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ, সেই সাথে চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। স্যার, যেমন তথ্যটি দিচ্ছিলাম যে আসলে ডেঙ্গু কিন্তু বেড়ে চলেছে। আমরা যদি লক্ষ্য করি 2023 সালে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল 1073 জনের, কিন্তু এই বছর কিন্তু একদিনেই 12 জনের মৃত্যু হয়েছে গত 21শে সেপ্টেম্বর। স্যার, পিছনে কারণ কি বলে আপনি মনে করছেন? আসলে ডেঙ্গু জ্বরে মৃত্যু হওয়ার কথা না। এটা প্রিভেন্ট করার জন্য সবচেয়ে উত্তম উপায় হলো মানুষকে সচেতন করা। সেই সাথে চিকিৎসক আমরা যারা চিকিৎসা করি তাদেরও সচেতন হওয়া দরকার। কারণ একটা জিনিস আমি বলি, সেটা হলো যে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে ডেঙ্গু জ্বর সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে এবং ডেঙ্গু জ্বরে প্রথমেই হলো প্রতিরোধ, যাতে ডেঙ্গু জ্বর না হয়। আর যাদের ডেঙ্গু জ্বর হবে যখন ডিটেক্টেড, তখন আমাদের ইন্টেনশন হবে যে আর্লি ডিটেকশন যদি হয় তখন আমরা সতর্কতামূলক ব্যবস্থাটা গ্রহণ করতে পারি। এবং যদি একটা রোগীকে আমরা এনশিওর করতে পারি যে তার কমপ্লিট রেস্ট এবং সেই সাথে সুষম খাদ্য, এটাকে এনশিওর করতে পারলে ডেঙ্গুতে সাধারণত মৃত্যু হয় না। তবে আপনি ঠিক আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ডেঙ্গুতে কিছু ওয়ার্নিং সাইন আছে। এই ওয়ার্নিং সাইনগুলিকে আমাদের রোগীদেরকে জানাইতে হবে। দিস আর দ্য ওয়ার্নিং সাইন। এই ওয়ার্নিং সাইন যদি হয় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হবে এবং হসপিটালে যাবে। এবং চিকিৎসক যারা নাকি ইমার্জেন্সিতে কাজ করেন তারাও রোগীকে অ্যাসেস করে তারা দেখবেন যে রোগীর অ্যাডমিশনের প্রয়োজন আছে কিনা। ওয়ার্নিং, স্যার, আপনি যেমন বলছিলেন যে প্রথম কথা বলছেন যে প্রিভেনশন, মানে ডেঙ্গুটা আমরা ডেঙ্গু তো কোনো ছোঁয়াচে রোগ না, এটা তো একটা মশাবাহিত একটি রোগ, যেটাকে আমরা বলি যে এডিস মশা এটার বাহক, এবং এডিস মশার মাধ্যমে কিন্তু রোগটা ছড়াচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে স্যার, এডিস মশা এই যে এখন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে যে জলাবদ্ধতা, মানে এই যে আর্দ্রতা, এই আর্দ্রতা এটা বংশবৃদ্ধি করে বেশি, মানে খুব ভালো সময় তাদের বংশবৃদ্ধি করার জন্য। তো এই সময়টাতে যাতে প্রজনন এইটা যাতে বন্ধ করা যায়, সেটি তো হলো মূল প্রিভেনশন। তো সেখানে তো স্যার জনসচেতনতার কোনো বিকল্পই নেই স্যার। এখানে আসলে স্যার আমাদের কি করা উচিত? একটা হলো সরকারি উদ্যোগ আছে এবং আমাদেরও কিছু উদ্যোগ আছে। তিনটা জিনিস ইনভলভ। একটা হলো মস্কুইটো, আর একটা হলো ভাইরাস, আর একটা হলো মানুষ। তিনটার একটা বিশাল সার্কেল হয়। তো এখন আমাদের ইন্টেনশন হবে যাতে মশা, এডিস ইজিপ্টি মশার যাতে গ্রোথ, প্রজনন যাতে বন্ধ হয়। একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে বৃষ্টি যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে কিন্তু এরা প্রজনন করতে পারে না। যখন থেমে থেমে বৃষ্টি হয়, যখন পানিটা স্ট্যাগন্যান্ট থাকে, যেরকম পানি বৃষ্টি পড়ার পরে যেরকম টায়ারের মধ্যে, ফুলের টবের মধ্যে বা অন্য যে কোনো পাত্রে যদি পানি স্ট্যাগন্যান্ট থাকে কয়েকদিন, নির্মাণাধীন ভবনের মধ্যে, হ্যাঁ রাইট এক্স্যাক্টলি, তখন এটা গ্রো করে। এটা একটা ব্যাপার। তো এটা করতে গেলে এটা শুধু সরকারের পক্ষে করা সম্ভব না, সরকারের সাথে ইন্ডিভিজুয়ালি আমরা যারা আছি, সোসাইটি বলেন, ইন্ডিভিজুয়াল বলেন, তাদের সবার উদ্যোগে এটা করতে হবে। দ্যাট ইজ মানে ক্লিন রাখতে হবে। আমি রিসেন্টলি চায়নাতে গেলাম, দেখলাম যে এভরিথিং ইজ ভেরি ক্লিন, মনে হয় যে এখনই ঝাড়ু দিয়ে গেছে বা এখনই পরিষ্কার করে গেছে। কিন্তু আমাদের এখানে প্রতি জায়গায় জলাবদ্ধতা, এটা একটা বিরাট ব্যাপার, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে মস্কুইটো যাতে বাইট না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। যেন মস্কুইটো নেট আমরা ইউজ করি, তারপরে রেপিলেন্ট ইউজ করি, এবং আমরা এই টাইমে আমাদের ফুল স্লিভ জামা পরা দরকার। অনেকে হাফ প্যান্ট পরে ঘুরে বা শর্ট স্লিভ
মানে গেঞ্জি পরে ঘুরছে, গেঞ্জি পরে ঘুরছে, এটাও কিন্তু ঠিক না। আর যখন একটা রুগী জ্বরে আক্রান্ত হবে এবং ডিটেক্টেড যে ডেঙ্গু, তারে মশার ভিতরে রাখতে হবে দুইটা কারণে। একটা হলো যে তাকে বাইট করলে সেই মস্কিটো যদি একটা সুস্থ লোককে বাইট করে তাহলে তার আবার ডেঙ্গু জ্বর হবে। তো এই একটা ব্যাপার। আর যে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তাকেও মস্কিটো নেটের নিচে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটি আমি বললাম, থাকতে হবে এবং নিজেরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তো এটা যদি আমরা নেই, যদি মস্কিটো যদি মানুষের কাছে না আসতে পারে বা মানুষ যদি মস্কিটোর কাছে না যায় এবং মস্কিটোর গ্রোথটাকে যদি প্রিভেন্ট করা যায় সবার উদ্যোগে, তাহলে কিন্তু এটা সম্ভব। এবার স্যার আমরা যেটা জানতে চাইছি যে এখন যে জ্বরটা হচ্ছে আমরা লক্ষ্য করছি এই জ্বরে প্রচণ্ড গা ব্যথা থাকে এবং হাঁটু ব্যথা থাকে, মানে জয়েন্টে ব্যথা থাকে প্রচণ্ড, মানে সে বলছে হাঁটতে পারছে না, চলতে পারছে না জ্বরের পাশাপাশি। তো এটা কি স্যার আসলে ডেঙ্গু জ্বরের লক্ষণ, নাকি আমরা পাশাপাশি আরেকটা জ্বর চিকুনগুনিয়া একটা ফিভার আছে? তো এখন আসলে স্যার আমরা এই ডেঙ্গু জ্বরের লক্ষণটা কি আর চিকুনগুনিয়া জ্বরের লক্ষণ আমরা কীভাবে বুঝবো যে কোন জ্বরটি হয়েছে? অ্যাকচুয়ালি এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন এবং এটা আমাদের জানা দরকার। এইবার কিন্তু ডেঙ্গুর পাশাপাশি কিন্তু চিকুনগুনিয়া হচ্ছে যথেষ্ট। চিকুনগুনিয়া থেকে ডেঙ্গুর ডিফারেন্সিয়েশনের ক্লিনিক্যাল কিছু সিমটমস আছে, লক্ষণ আছে, যেগুলি আমরা যদি হিস্ট্রি ভালোভাবে নিয়ে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু অনেকটাই 99% ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি। যেরকম জ্বর হলে কিন্তু আমরা একটা ফোকাল সাইন খুঁজি, কিন্তু এখন বর্তমানে যে জ্বর হচ্ছে শর্ট টার্ম ফিভার, যে জ্বরটা 7 দিন বা 10 দিনের বেশি থাকে না, এটা ভাইরাল ফিভার। এই ভাইরাল ফিভারের মধ্যে হয় কি, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সিমিলারিটি হলো হঠাৎ করে জ্বর আসবে 102-3, একদম পাজল করে দিবে। চিকুনগুনিয়া তো তাই, কিন্তু ডিফারেন্সটা হলো যে চিকুনগুনিয়াতে যে ব্যথাটা হবে এটা হবে জয়েন্ট ইনভলভিং পেইন হবে, জয়েন্ট, যেরকম এই সমস্ত স্মলার জয়েন্টে হতে পারে, লার্জার জয়েন্টে হতে পারে। আর সাইমালটেনিয়াসলি অন দি আদার হ্যান্ড ডেঙ্গুতে যেটা হবে সেটা হলো মাসেল পেইন এবং হাড্ডিতে ব্যথা হবে, হাড্ডিতে যেরকম ব্যাকবোনে পেইন হবে, তারপরে শরীরের বিভিন্ন জায়গায় পেইন হবে, মনে হয় যে ব্যাকবোন ফিভার বলি আমরা, এই ধরনের হবে। কিন্তু চিকুনগুনিয়ার ব্যথাটা হবে জয়েন্ট ইনভলভিং, ইভেন টেলিফোন ধরে রাখার মতো শক্তি থাকবে না, হয়তো বসলো তাকে উঠতে গেলে তার অনেক কষ্ট হবে। এবং চিকুনগুনিয়াতে কিন্তু মর্টালিটি কম। আপনি যারা বললেন যে ডেঙ্গুতে মর্টালিটি অনেক বেড়ে যাচ্ছে, বেড়ে চলছে স্যার, কিন্তু চিকুনগুনিয়াতে কিন্তু মৃত্যুর হার কম, কিন্তু তার ডিসেবিলিটিটা বেশি এবং স্যার দীর্ঘদিন এবং সাফারিংসটা বেশি। দীর্ঘদিন অনেক সময় দেখা যায় 2 মাস 3 মাস ইভেন 1 বছরও থাকতে পারে, যাকে বলা হয় চিকুনগুনিয়া আর্থ্রাইটিস। সেটা হলো একটা বিরাট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো কি সিমটমস, সেটা হলো আইবল পেন, আমরা যেটা বলি রেট্রো অরবিটাল পেন বা হেডেক, এটা কিন্তু ইয়াতে বেশি হয়, মানে ডেঙ্গুতে বেশি হয়। আর আরেকটা জিনিস হলো যে ইয়াতে র্যাশ দুইটাতেই হইতে পারে, র্যাশ ডেঙ্গুতে হইতে পারে, চিকুনগুনিয়াতে হইতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে কমপ্লিকেশন, যেটা ওয়ার্নিং সাইন যেগুলি, এগুলি কিন্তু ডেঙ্গুতে বেশি, যে ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এটা কিন্তু ডেঙ্গুতে বেশি, চিকুনগুনিয়াতে অনেক কম। প্লেটলেট কাউন্ট দুইটাতেই কমতে পারে, কিন্তু সবচেয়ে বেশি কমে হলো ডেঙ্গুতে। স্যার আমরা যদি এই যে ডেঙ্গু জ্বরের কথা বলছেন, আপনি ওয়ার্নিং সাইনের কথা বলছেন স্যার, আসলে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ডেঙ্গু জ্বর হলেই হসপিটালে যেতে হয়। আসলে কি ডেঙ্গু জ্বর হলেই হসপিটালে যেতে হয় না স্যার? কোন ক্ষেত্রে কোন সময়টাতে আমাদেরকে বুঝতে হবে যে এখন আমার হসপিটালে যাওয়া প্রয়োজন? ডেঙ্গুতে অ্যাকচুয়ালি মানে যে জ্বরটা হয় এটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেলফ লিমিটিং। অনলি 1 to 5% ক্ষেত্রে আমরা আইসিইউ অ্যাডভাইস করি, আর হসপিটালে অ্যাডভাইস করি আমরা 5 to 10% ক্ষেত্রে হসপিটালে ভর্তির জন্য অ্যাডমিশন মানে অ্যাডভাইস করি, যারা নাকি অবশ্যই হসপিটালে ভর্তি করা দরকার। কিন্তু যদি আর্লি ডিটেকশন যদি হয়, আমরা যদি আগেই যদি প্রিকশনারি মেজারটা নেই, তাহলে কিন্তু আমাদের এত মানে আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমরা ভর্তি করি যে সমস্ত ক্ষেত্রে রোগীদেরকে বলি যে যাদের নাকি জ্বর এবং ব্যথার সাথে বমি হচ্ছে, বারবার বমি হচ্ছে, মুখে খাওয়া সম্ভব না। আমি আগেই বলছি যে যদি সুষম খাদ্য খেতে পারে, ফল ফ্রুটস খেতে পারে, পানীয় খেতে পারে, তাহলে কিন্তু তার কমপ্লিকেশনগুলি অনেক কম হয়। একটা রোগী যদি ধরেন জ্বরের সাথে সাথে যদি সে খাওয়া দাওয়া না করতে পারে, তখন তার আইভি ফ্লুইড দেওয়ার একটা ব্যাপার আসে। আর যদি ফ্লুইড মেনটেন না করা যায়, সে ডিহাইড্রেটেড হয়ে যায়, তার ব্লাড প্রেশার ফল করে যায়, এগুলি। আর একটা হলো যে অ্যাবডোমিনাল পেইন যদি হয়,
কারো যদি ডায়রিয়া হয়, বমির সাথে ডায়রিয়া হচ্ছে, কারো ব্লাড প্রেশার কমে যাচ্ছে, বিশেষ করে সিস্টোলিক ব্লাড প্রেশার, উপরে যে ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার, নিচেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এই প্রেশারের ডিফারেন্সটা যদি কমে আসে, এই সমস্ত পেশেন্টই কিন্তু ডেঙ্গু শক সিনড্রোম মানে বলে আপনারা একটা ট্রিট করা না আলটিমেটলি ডেভেলপ করে। আলটিমেট আমরা যদি ওই সময় যদি সতর্ক হই যে তার প্রেশার কমে যাচ্ছে, তখন যদি ফ্লুইড ম্যানেজমেন্টটা যদি সঠিকভাবে করা হয়, তাহলে কিন্তু ডেঙ্গু শক সিনড্রোমটা হয় না। আর অনেক সময় দেখা যায় যে রুগীর মানে পেটে পানি আসে, শরীরে পানি আসে, মানে ফুসফুসে পানি আসে, ফ্লুইড লিকেজ হয় এবং ডেঙ্গুর সাথে সাথে কিছু অর্গ্যান যদি মানে যদি ইয়া হয়, মানে ইনভলভমেন্ট হয়, লিভার, কিডনি, তারপরে লাংস, যাকে আমরা বলি যে ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোম, তখন কিন্তু হসপিটালে ভর্তি করা ম্যান্ডেটরি। অনেক সময় ডেঙ্গু রোগী যদি কোনো কারণে আনকনশাস হয়ে যায়, বমি করতে করতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায় বা রেনাল ইম্পেয়ারমেন্ট হয়, তখন তাকে অ্যাডমিশন করা মানে কোনো বিকল্প থাকবে না, তখন তাকে অবশ্যই হসপিটাল ভর্তি হতে হবে। স্যার আরেকটি বিষয় আমরা দেখি যে ডেঙ্গু জ্বরে অনেক সময় দেখা যায় গাম ব্লিডিং হয়, রক্তপাত হচ্ছে, ব্লিডিং হচ্ছে, বমি হচ্ছে, রক্ত বমি হচ্ছে। স্যার এটা আসলে কি কারণে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি একটা কারণ হলো যে প্লেটলেট কাউন্ট যদি অনেক কমে যায়, আমাদের মধ্যে একটা আতঙ্ক আছে যে প্লেটলেট নিয়ে রোগীরা আসলে আমাদের মধ্যে একটা আতঙ্ক, বুঝারও একটু বাকি আছে, কত হলো, তারপরের দিন কত হলো, তারপরের দিন কত হলো, এরকম ওয়ারি। প্লেটলেট কাউন্টের চেয়ে আমরা তিনটা জিনিস ইম্পর্টেন্ট আমরা যদি রোগীকে এক্সামিন করি। একটা হলো যে ব্লাড প্রেশার মনিটরিং, আর এটা হলো দ্য ডিহাইড্রেশন, আর বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে আমরা দেখি যে হিমাটোক্রিট ইজ মোর ইম্পর্টেন্ট। একটা রোগীর হিমোগ্লোবিন ছিল ধরেন 12, হঠাৎ করে তার হিমোগ্লোবিন হয়ে গেল 15, দ্যাট ইজ হিমো কনসেন্ট্রেশন হচ্ছে, হিমাটোক্রিটটা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। হিমাটোক্রিট বেড়ে যাওয়া মানে তার ফ্লুইড লিকেজ হচ্ছে, তাকে কিন্তু ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে, সে ডিহাইড্রেটেড। তাকে কিন্তু আমরা যখন হয় তখন তাকে কলয়েড দিয়ে আমরা ফ্লুইড লিকেজটাকে বন্ধ করার চেষ্টা করি এবং ফ্লুইড রিপ্লেসমেন্টটা ঠিকমতো করা হয়। ফ্লুইড ম্যানেজমেন্টটা যদি সঠিকভাবে করা হয়, তাহলে কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট থেকে চলে আসে। স্যার আগে কিন্তু আমরা দেখতাম যে প্ল্যাটলেটের দিকে মানুষ প্ল্যাটলেট লাগবে 2-3টা ব্লাড জোগাড় করে একটা প্ল্যাটলেট তৈরি করা হচ্ছে। স্যার এখন কি স্যার প্ল্যাটলেট আসলে প্রয়োজন হয় কিনা? না, প্লেটলেট আমরা দেই যদি প্লেটলেট কাউন্ট যদি অ্যারাউন্ড 10,000 বা 10,000-এর কম হয় এবং ব্লিডিং হয় সাথে। আপনি একটা প্রশ্ন করছিলেন, সেটা হলো যে ব্লিডিংটা কেন হয়? এটা হয় প্লেটলেটের জন্য, প্লেটলেটগুলি অ্যাবনর্মাল হয়ে যায়। আরেকটা হলো যে ক্লটিং ফ্যাক্টরস যেগুলি আছে, ক্লটিং ফ্যাক্টরসগুলিও মানে কমে যায়, যার জন্য ব্লিডিংটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা রিসেন্টলি যেটা দিই সেটা হলো প্লেটলেট এফেরেসিস। আমরা যদি প্লেটলেট কনসেন্ট্রেট দিই, সেক্ষেত্রে যতটুকু প্লেটলেট বাড়ে তার চেয়ে 3 থেকে 4 গুণ বেশি বাড়ে হলো প্লেটলেট এফেরেসিস দেওয়ার ফলে। সেটাই হলো মডার্ন ট্রিটমেন্ট। তবে মোস্ট অফ দি টাইম যদি আর্লি ম্যানেজমেন্ট করা হয়, খুব বেশি রোগীর প্রয়োজন হয় না। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে ডেঙ্গু শক সিনড্রোম, জি, এটা স্যার ডেঙ্গু শক সিনড্রোমটা আসলে আমাদের একটু বলতেন যে কি আসলে এটা? এটা হলো কি, ডেঙ্গুর জন্য যদি কোনো পেশেন্টের যদি শক হয়, শক বলতে আমরা বুঝি যে তার পালস রেটটা র্যাপিড 3D পালস হয়ে যাবে এবং ব্লাড প্রেশার রেকর্ডেবল হবে না বা ব্লাড প্রেশারটা অনেকটাই কমে যাবে, সে তার নিস্তেজ হয়ে যাবে। এটাই হলো ডেঙ্গু শক সিনড্রোম। মানে একটা পেশেন্ট শকে চলে গেল ডেঙ্গুর কারণে, তখন তাকে আমরা আরেকটি কথা যে আমরা বলে থাকি স্যার, আপনি ডেঙ্গুর যে ক্লাসিফিকেশনটা, যে একটা বলা হয় ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, আবার বলা হয় যে হিমোরেজিক ডেঙ্গু ফিভার, আসলে কোন গ্রুপটা ক্লাসিক্যাল আর কোন গ্রুপটা হিমোরেজিক? ক্লাসিক্যাল হলো যে তার টিপিক্যাল সিমটমস নিয়ে আসলো, যে হাই গ্রেড ফিভার নিয়ে আসলো, যে ফিভারটা ধরেন 2 দিন থাকার পরে হয়তো কমে গেল, আবার জ্বর আসলো। এই জ্বরগুলি সাধারণত 7 দিনের মধ্যেই জ্বর সাবসাইড করে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শরীর ব্যথা থাকে। এইটা হলো ক্লাসিক্যাল একটা পিকচার, টিপিক্যাল পিকচার। কিন্তু যখন দেখা যায় পেশেন্টের শক আসলো অথবা হেমোরেজ হলো, ডেঙ্গু ফিভার কিন্তু হেমোরেজের রক্তপাত হচ্ছে বা প্রেশার রেকর্ডেবল হচ্ছে না, তার মানে রেস্টলেসনেস হচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো যে ডেঙ্গু শক সিনড্রোম বা আর কি, ওইটা ক্লাসিক্যাল না, নন ক্লাসিক্যাল। স্যার দর্শকরা জানতে চায় যে ডেঙ্গু জ্বরের সময় তাদের যেহেতু ব্যথা থাকে, ব্যথার ওষুধ খাওয়া যাবে কিনা?
এক, অ্যান্টিবায়োটিক সেবন করার প্রয়োজন আছে কিনা? সাধারণত আমরা এই সমস্ত রোগীর জ্বর থামানোর জন্য প্যারাসিটামল যে ড্রাগ অফ চয়েস। তবে প্যারাসিটামল দেওয়ার আগে কিছু কিছু ক্ষেত্রে রোগীদের ভমিটিং কমপ্লেন থাকে, সেই ক্ষেত্রে আমাদের লিভার ফাংশন টেস্ট করে দেখে তখন প্যারাসিটামলের ডোজটা নির্ধারণ করা হয়। সাধারণত জ্বর থাকলে কোল্ড স্পঞ্জিং করি যদি লিভার ফাংশন টেস্ট যদি অল্টার থাকে, আদারওয়াইজ প্যারাসিটামল ইজ গুড এনাফ। এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন বা NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এটা অ্যাভয়েড করা উচিত, কারণ এটা ডেঙ্গুর সিমটমসটাকে আরও মানে বাড়ায় দেয় বা হেমোরেজের যে প্রবণতাটা বেড়ে যায়, যার জন্য এখন অনেক পেশেন্টই থাকে যারা নাকি অ্যান্টিপ্লেটলেট খাচ্ছে, হার্ট ডিজিজ আছে, যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন করছে হার্টের কারণে। হ্যাঁ রাইট। সেই জন্য আমরা বলি যে অ্যাসপিরিন জাতীয় খাবার ট্যাবলেট দেওয়া যাবে না, NSAIDও দেওয়া যাবে না, প্যারাসিটামল ইজ সেফ। তার মানে স্যার আমরা আসলে যেটা জানলাম যে প্যারাসিটামল শুধু আপনি ব্যথানাশক বলেন বা জ্বর কমানোর জন্য ব্যবহার করতে হবে, কিন্তু কোনো পেইন কিলার ইউজ করা ঠিক হবে না। আরেকটি প্রশ্ন, প্যারাসিটামলও কিন্তু যদি লিভার ডিজিজ থাকে সেখানেও কিন্তু সতর্ক থাকতে হবে। এই জন্য আমরা জ্বরের রোগীগুলি যারা ভমিটিং নিয়ে কমপ্লেন করে খাইতে পারে না, তাদেরকে লিভার ফাংশন টেস্ট করে যদি দেখা যায় রেস্ট, তাহলে প্যারাসিটামলও আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। স্যার, রোল অফ অ্যান্টিবায়োটিক, আমরা জানি যে ডেঙ্গু ফিভার তো একটা ভাইরাল জ্বর, সেখানে তো অ্যান্টিবায়োটিক রোল নেই, কিন্তু অনেকেই স্যার যে জ্বরের কারণে 2 দিন 3 দিন যাওয়ার পরে দেখা গেলো যে মানে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছে। আসলে অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো জাস্টিফিকেশন নাই, স্টেরয়েডেরও এরকম জাস্টিফিকেশন নাই। কারণ যদি ভাইরাল ফিভারের পরে দেখা যায় যে ইমিউনিটি ইম্পেয়ার্ড হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন কিন্তু ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন হইতে পারে সাইমালটেনিয়াসলি, তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিই। সাধারণত দেখা যায় আমরা যখন কাউন্ট করি, ব্লাড কাউন্ট করি, ডেঙ্গুতে কিন্তু ব্লাড কাউন্ট টোটাল কাউন্ট কিন্তু বাড়ে না, সেখানে লিম্ফোসাইট কাউন্টটা বাড়ে কিন্তু টোটাল কাউন্টটা নর্মাল থাকে। যদি কোনো ক্ষেত্রে কমে যায় রাইট, কোনো ক্ষেত্রে যদি কাউন্টটা বেড়ে যায় এবং ট্র্যাডিশনাল ট্রিটমেন্টে জ্বর রেসপন্ড করতেছে না, জ্বর হয়তো 7 দিনের মধ্যে থেমে যাওয়ার কথা, এটা হয়তো 10 দিন 15 দিন চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়ার একটা রুল হইতে পারে। কিন্তু আমাদের সাসপেক্ট করতে হবে যে তার কাউন্টটা বেড়ে গেছে এবং প্রোক্যালসিটোনিন বেড়ে যাচ্ছে, অথবা তার সাথে সাইমালটেনিয়াসলি অন্য অর্গান ইনভলভমেন্ট হওয়ার জন্য সাপোজ নিউমোনিয়া হয়েছে। কিন্তু যদি ক্লিয়ার কাট ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার থাকে, সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। কিন্তু স্যার বলছেন আপনি যদি এর সাথে নিউমোনিয়া থাকে বা এর সাথে UTI থাকে বা অন্য কোনো ইনফেকশন কোনো কন্ডিশন থাকে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সেই ইনফেকশন লাগতে পারে, কিন্তু ডেঙ্গুর জন্য নরমাল কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে আমরা সাধারণত কোনো জ্বর হলে, জ্বর যখন থেমে যায় তখন আমরা বলি যে ইউ গো ফর নর্মাল ওয়ার্ক, নর্মাল অ্যাক্টিভিটিস। কিন্তু ডেঙ্গুর বেলায় কিন্তু উল্টা, ডেঙ্গুর জ্বর যতদিন থাকবে এই পিরিয়ডের মধ্যে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা অনেক কম। জ্বর যখন থেমে যায় তার সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে ওই কমপ্লিকেশনগুলি ওই টাইমে কিন্তু হয়। এই জন্য আমরা বলি যে জ্বরের রুগীটা যখন আমাদের এখানে ভর্তি হলো, যখন তার ইমপ্রুভমেন্ট হলো, তার প্লেটলেট কাউন্ট বাড়তেছে, তার হিমাটোক্রিট কমতেছে, বায়োকেমিক্যাল প্যারামিটার বেটার, রুগী সেন্স অফ ওয়েলবিং হচ্ছে, তখন তাদেরকেও আমরা বলি যে ইউ টেক রেস্ট ফর অ্যানাদার 7 days, ডোন্ট গো টু দ্য অফিস। যারা নাকি আর্লি অফিসে যাইতে চায়, কাজে যাইতে চায়, তাদেরই কিন্তু কমপ্লিকেশনগুলো বেশি হয় এবং এটা কমপ্লিকেশনটা হয় ফেব্রাইল স্টেজে, যখন জ্বরটা থেমে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্যার এর কারণটা কি স্যার, কি হতে পারে? না, এটা অ্যাকচুয়ালি অনেক সময় হয় কি যে আমরা যখন একটা জ্বরের পেশেন্ট যখন মুভমেন্ট করবে, তখন কিন্তু তার সার্কুলেশনের মধ্যে একটা চেঞ্জ আসে। যখন আমি শুয়ে থাকি এক ধরনের সার্কুলেশন হয়, যখন বসি এক ধরনের সার্কুলেশন হয়, আমি যখন মুভমেন্টে যাই তখন এক ধরনের সার্কুলেশন হয়। তো সেই জন্য দেখা যায় যে অনেক ক্ষেত্রে রুগীরা যখন ফেব্রাইল হয়ে যায়, ফেব্রাইল হয়ে যাওয়ার পরেও কিন্তু বিভিন্ন বডির যে অ্যাডাপ্টেশন বা চেঞ্জ, এটাকে অ্যাকোমোডেট করার জন্য এই 7 days রেস্টটা প্রয়োজন। হ্যাঁ, তা না হলে কিন্তু ওই টাইমের মধ্যেই কিন্তু ওই ধরনের প্রবলেম হতে পারে। গাইডলাইনেও কিন্তু বলা আছে হঠাৎ করে প্রেশার কমে যায়, এটা একদম আমরা বলি যে একটা প্যারাডক্সিক্যাল একটা ইনফরমেশন এফেক্ট থাকে। আমরা তো অনেক সময় গাইডলাইনও দেখেছি যে আসলে ফেব্রাইল কন্ডিশনের পরে তাকে 7 দিন রেস্ট নেওয়া। হ্যাঁ রাইট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
স্যার আরেকটি বিষয় আপনার সাথে জানতে চাই যে আমাদের মধ্যে একটা প্যানিক কাজ করে যে ডেইলি সকাল বিকালে সিবিসি করো, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, যে প্ল্যাটলেট দেখার জন্য করো, এটা কিন্তু একটাই থাকে স্যার। আসলে একটা ডেঙ্গু রোগীর জন্য তার এই পরীক্ষাটা কতদিন পর পর করতে হবে, এবং স্যার আসলে ডেঙ্গু নির্ণয়ের জন্য আপনার কোন কেউ NS1 বলে, কেউ অ্যান্টিবডি বলে, কখন কোনটা করা প্রয়োজন আছে? যেরকম জ্বর হওয়ার থার্ড ডেতে, সেকেন্ড বা থার্ড ডেতে NS1 অ্যান্টিজেন করা হয়, এবং এটা পজিটিভ হয় আপ টু মানে 4 দিন বা 5 দিন পর্যন্ত এটা পজিটিভ হয়। 5 দিনের পরে কিন্তু এটা নেগেটিভ হয়। তখন কিন্তু অনেকে মনে করে যে ডেঙ্গু, যেহেতু NS1 যেহেতু নেগেটিভ, তাদের এটা ডেঙ্গু না। সব ক্ষেত্রে কিন্তু ডেঙ্গু NS1 পজিটিভ হয় না, 80% পজিটিভ হয়, এবং টাইমটা ইম্পর্টেন্ট। তারপরে যখন 7 দিন পরে বা 7 দিনের দিন, তখন আমরা করি IgM। যদি IgG পজিটিভ হয়, ইট মিনস তার প্রিভিয়াস ডেঙ্গু হয়েছিল, পাস্ট ইনফেকশন। আর IgMটা এটা ইন্ডিকেট করে যে রিসেন্ট ইনফেকশন। এটা আরেকটা টেস্ট করা হয়, এটা একটু কস্টলি, RT-PCR করলে আমরা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুইটাকেই আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এটা যে কোনো সময় করা যায়। না তাহলে স্যার একটা জিনিস আপনি বলেন যে NS1টা করতে হবে থার্ড ডেতে, জ্বর হওয়ার থার্ড ডেতে। আর স্যার আমরা অ্যান্টিবডিটা যেটা বলেন IgM, এটা হলো 7 ডে অনওয়ার্ড, 7 ডে পর থেকে এটা বা 5 দিন অনওয়ার্ড। আর স্যার আরেকটা জিনিস আছে যে দেখা গেল যে NS1 নেগেটিভ, IgM নেগেটিভ, কিন্তু IgG পজিটিভ, ইন্ডিকেট করে প্রিভিয়াস ডেঙ্গু, মানে এটা আগে হয়েছিল, তার অ্যান্টিবডিটা রয়ে গেছে, সেটাই এখানে শো করছে। আর আরেকটা জিনিস হলো যে একটা রোগীর 4 থেকে 5 বার ডেঙ্গু হইতে পারে, বিভিন্ন স্ট্রেইনের। ডেঙ্গুর কিন্তু 5টা স্ট্রেইন আছে, ডেন 1, ডেন 2 এরকম হইতে পারে। তো একটা ভেরিয়েন্ট দিয়ে হলে পরে সেটাকে আর দ্বিতীয়বার হয় না, তখন অন্য একটা ভেরিয়েন্ট দিয়ে হয়, রাইট। আর স্যার সিপিসিটা কতদিন পর পর করা উচিত? প্লেটলেট কাউন্ট অনেক সময় ধরেন রোগী আমাদের কাছে যখন আসে, আমি দেখলাম যে প্লেটলেট কাউন্ট 2 লাখ, তার কিন্তু এভরিডে করার দরকার নাই। 2 লাখ থাকলে আমি তাকে থার্ড ডে বা ফোর্থ ডেতে আবার করব। যখন ফোর্থ ডেতে যখন করলাম, তখন দেখা গেলো 1 লাখ, তখন কিন্তু আমরা এভরি অল্টারনেট ডেতে করব। যখন দেখা গেলো যে 50,000-এর কম, তখন আমরা ডেইলি করব। যখন দেখব যে 30,000-এর কম বা 20,000, তখন আমরা 2 বার করব, সকাল বিকাল করব। যখন 20,000-এর কম হয়ে যায়, তখন আমরা অ্যালার্ট হয়ে যাব যে তার প্লেটলেট এফেরেসিস লাগতে পারে, প্রয়োজন হতে পারে। যদি তার ব্লিডিং হয়, সেই ক্ষেত্রে আমরা ডোনার রেডি রাখব, আর ফ্লুইড ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করব। এটা করলে সুবিধা হবে কি, তাতে রোগীর মর্টালিটি অনেক কমে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের হসপিটালের যে ইনফরমেশন, আমাদের তো প্রচুর রোগী ভর্তি হয় ডেঙ্গু ফিভার নিয়ে। আমি তো দীর্ঘদিন যাবৎ বিআরবির সাথে ইনভলভ। তো এখানে কিন্তু আমাদের মর্টালিটি অলমোস্ট নীল। হয়তো 2-1টা রোগী যদি লেট ম্যানিফেস্টেশন হয়, তাদের হইতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে এক্সট্রিম এজ, বাচ্চাদের এবং বৃদ্ধ, ও যাদের কোমরবিড কন্ডিশন আছে, কারো ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ আছে, লাং ডিজিজ আছে, হার্ট ডিজিজ আছে, তাদের মর্টালিটি একটু হাই। আদারওয়াইজ মানে ক্লাসিক্যাল ডেঙ্গুতে মানে মৃত্যু হার অনেক কম। স্যার অনেক সময় এই জন্যই আমি এমফেসিস দিচ্ছিলাম যে অ্যাওয়ারনেস থ্রু ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন সিম্পোজিয়ামের মাধ্যমে যদি জনগণকে জানানো যায় যে ডেঙ্গু কোনো জ্বর হইলেই, যেহেতু এটা সিজন ফর ডেঙ্গু, জ্বর হলে আমাদের অন্য কিছু চিন্তা করা উচিত না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমরা এই প্রেক্ষাপটে 3টা জিনিস চিন্তা করি। একটা হলো ডেঙ্গু, একটা চিকুনগুনিয়া, একটা ইনফ্লুয়েঞ্জা। ডেঙ্গুতে সাধারণত অ্যাডাল্টের কফ কাশি হয় না, সর্দি হয় না, কিন্তু অন দি আদার হ্যান্ড ইনফ্লুয়েঞ্জা যদি হয়, কারো যদি কোভিড হয়, হ্যাঁ, তার কিন্তু কাশি হবে, কফ কাশি, সর্দি কাশি থাকবে। কিন্তু ডেঙ্গুতে সাধারণত অ্যাডাল্টের কাশি খুব কম হয়, আর বাচ্চাদের হইতে পারে কিছুটা, কিন্তু অ্যাডাল্টের কম হয়। সেই জন্য আমরা যখন দেখব যে একটা জ্বরের রুগী উইদাউট এনি ফোকাল সাইন, যেরকম আমরা খুঁজি যে গলা ব্যথা আছে কিনা, তার লাং মানে চেস্ট পেইন আছে কিনা, তার বার্নিং মিক্সচারেশন আছে কিনা, তার শরীরে ফোড়া আছে কিনা, তার নেক রিজিডিটি আছে কিনা, এগুলো যদি না থাকে, তাহলে আমরা এই মুহূর্তে চিন্তা করব ডেঙ্গু, তারপরে চিন্তা করবো চিকুনগুনিয়া। তারপরে স্যার এখানে একটু আসি স্যার, অনেক সময় আমরা দেখি স্যার যে ইনভেস্টিগেশনে ডেঙ্গু NS1 থার্ড ডেতে করেছে নেগেটিভ, ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট যেটা IgM বলছেন, IgM দুটোই নেগেটিভ, কিন্তু আমরা দেখছি যে WBC কাউন্ট কমে গেছে, প্ল্যাটলেট কাউন্ট কমে গেছে, এরকম পিকচারও পাই।
আপনারা বলেন ডেঙ্গু, কিন্তু প্রমাণ পায় না, রোগীর একটু না, সেই ক্ষেত্রে ডেঙ্গু হিসাবেই চিকিৎসা করাটা উত্তম হবে, কারণ যেহেতু ডেঙ্গুর মর্টালিটি হাই, আর এখানে প্রত্যেকটা টেস্টেরই কিন্তু লিমিটেশন আছে, যেখানে বলছে যে 80% ক্ষেত্রে কিন্তু NS1 পজিটিভ হতে পারে, 20% কিন্তু নেগেটিভ হতে পারে। নেগেটিভ ডাজ নট মিন যে তার ডেঙ্গু না, মানে ডেঙ্গু থাকা সত্ত্বেও নেগেটিভ হতে পারে, রাইট, এক্স্যাক্টলি। কিন্তু আপনারা বেশি ফোকাস করছেন স্যার হিমাটোক্রিটটা দেখার জন্য। হ্যাঁ, হিমাটোক্রিট, রাইট। হিমাটোক্রিট বাড়লেই বুঝতে হবে যে তার ফ্লুইড লিকেজ হচ্ছে। আপনি একটা খুব জরুরি কথা বলেছেন যে শিশুদের ক্ষেত্রে এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে, যে যাদের বিভিন্ন কোমরবিড কন্ডিশন আছে, ডায়াবেটিক পেশেন্ট, কিডনি ট্রান্সপ্লান্ট করা পেশেন্ট, হার্ট ডিজিজের পেশেন্ট, বাইপাস করা পেশেন্ট, হ্যাঁ, বা স্ট্রোকের পেশেন্ট, তাদের ক্ষেত্রে বলছেন যে ডেঙ্গু জ্বর হলেই এটা অতি গুরুত্বের সাথে নেওয়া দরকার, তাদের মর্টালিটি বেশি। তো তাহলে কি আপনার স্যার এই গ্রুপদেরকে, যে শিশু এবং এই যে সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রে কি ডেঙ্গু হলে স্যার আমাদের হসপিটালে ভর্তির আমরা পরামর্শ দেবো কিনা? আর এখানে কয়েকটা জিনিস, এক্সট্রিম এজ মানে বাচ্চা এবং বয়স্ক উইথ কোমরবিড কন্ডিশনস, আরেকটা হলো প্রেগনেন্সি। প্রেগনেন্সির যে মায়ের যদি হয়, ডেঙ্গু হয়, বাচ্চারাও কিন্তু ডেঙ্গু হইতে পারে। আর সেখানে কিন্তু মানে বাচ্চার লাইফও তো ইম্পর্টেন্ট, সেখানে অ্যাবর্শনের একটা ঝুঁকি থাকে, সেখানেও খুব সতর্কভাবে আমাদের চিকিৎসা করা দরকার। হ্যাঁ, কারণ বয়স্ক লোকের হয় কি, আমাদের ফ্লুইড রিপ্লেসমেন্ট যেটা করি আমরা অন প্রিন্সিপাল বলি যে মুখে যদি খাবার খায়, একটা অ্যাডাল্টের জন্য 3 থেকে 4 লিটার ফ্লুইড সে খাবে, কিন্তু তার যদি হার্ট ফেলিউর থাকে, হয়তো তার রিং পরানো আছে, তার হার্টের ইজেকশন ফ্র্যাকশন কম, পাম্পিং অ্যাকশন কম, অলরেডি হার্ট ফেলিউর, তাকে যদি আমি 4 লিটার পানি দিই, আইদার ওরালি দিই অথবা মানে মুখে দিই, তার হার্ট ফেলিউর কিন্তু অ্যাগ্রাভেট করবে, সেখানে একটা বিরাট হইতে পারে। তারপরে কিডনি ডিজিজ থাকলে আমি পানি খাচ্ছি কিন্তু মানে তো আউট হচ্ছে না, ফ্লুইড ওভারলোড হবে, তো এই জন্য সতর্ক হইতে হবে। আর বাচ্চাদের বেলায় সমস্যা হলো যে বাচ্চারা তো কমপ্লেন করতে পারে না, সে কী ফিল করতেছে বলতে পারে না। অনেক সময় দেখা যায় বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছে, হয়তো খাচ্ছে না। হ্যাঁ, ওদের এই জন্য একটু সতর্ক হতে হয়। তার মানে আমরা এই দুটো গ্রুপে যদি ডেঙ্গু জ্বর হয়, তাদের ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস থাকবে তিনটা গ্রুপ, এটা হলো এক্সট্রিম এজ, বাচ্চা এবং বয়স্ক, কোমরবিড কন্ডিশন সহ, আর এটা হলো প্রেগনেন্সি। এই ক্ষেত্রে আমরা গুরুত্ব সহকারে তাদের চিকিৎসা করব। স্যার, আরেকটা বিষয়, যদি একটা ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী কোনো চিকিৎসা নিলেন না, সেক্ষেত্রে কি কমপ্লিকেশন হতে পারে তার? ডেঙ্গুর রোগী যদি চিকিৎসা না নেয়, আমি আগেই বলছি যে সে যদি রেস্টে থাকে এবং সুষম খাদ্য খায়, 2 সপ্তাহের মতো রেস্টে থাকে, সুষম খাদ্য খায়, তার মৃত্যু ঝুঁকি অনেক কম, কমপ্লিকেশনও অনেক কম হয়। কিন্তু ওয়ার্নিং সাইন যদি থাকে, তাহলে হসপিটালে ভর্তি হতে হবে, কারণ ওই ম্যানেজমেন্টটা কিন্তু ওরাল মেডিকেশনে সম্ভব হয় না। স্যার, ওয়ার্নিং সাইন মানে আমরা যদি জানতে চাই যে ওয়ার্নিং সাইন কোনগুলো, আপনারা আসলে রেড ফ্ল্যাগ বলেন যে, সেগুলো আপনাকে না, যদি কারো ভমিটিং, ডায়রিয়া হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, কারো যদি মানে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, রেস্টলেস হয়ে যাচ্ছে, অস্থিরতা হচ্ছে, হ্যাঁ, তারপর আনকনশিয়াস হয়ে যাচ্ছে, হ্যাঁ, পানি জমছে শরীরে পানি জমছে, অ্যাসাইটিস বা এরকম, তো ওইটা দিস আর দ্য ওয়ার্নিং সাইন। মানে এই ওয়ার্নিং সাইনগুলো নিয়ে কেউ যদি প্রেজেন্ট করে, তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করার প্রয়োজন। স্যার, আপনি বারবার বলছেন যে আসলে আমরা যেটা জানি যে ডেঙ্গু জ্বরের কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, মানে সিমটোমেটিক ট্রিটমেন্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আসলে সে তো ঘরে বসেই সেই সিমটোমেটিক ট্রিটমেন্ট নিতে পারে। আর যে ওয়ার্নিং সাইনগুলোর কথা বলছেন, সেই ওয়ার্নিং সাইন থাকলে তাকে অবশ্যই হসপিটালে যাওয়া উচিত এবং একজন ডক্টরের তত্ত্বাবধান থাকা উচিত। এখন কিন্তু আমরা যেটা খেয়াল করছি, আগে যেমন ঢাকা সিটিতে ছিল, এখন কিন্তু আমরা চট্টগ্রাম শহরে আমরা দেখি, খুলনাতে দেখি, সারা বাংলাদেশে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে যাচ্ছে। তো এখন এটার সচেতনতা ছাড়া তো এর কোনো বিকল্প নেই। তো আপনি স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার এই ডেঙ্গুর রোগী না হওয়ার জন্য বা ডেঙ্গু রোগ প্রতিরোধ করার জন্য আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে, উপদেশ থাকে, আপনি দর্শকদের বলতে পারেন। এই পর্যায়ে আমরা বলবো যে এই জুন থেকে যে এই টাইমটার মধ্যে যে যখন থেমে থেমে বৃষ্টি হয় বা বৃষ্টির সিজনটায়, আমরা বলবো যে জ্বর হলে এটাকে অবহেলা করার দরকার নাই। তবে সাইমালটেনিয়াসলি এটাও ইম্পর্টেন্ট যে আতঙ্কিত হওয়ার কিছু নাই। জ্বর হলে ডাক্তারের শরণাপন্ন হবেন ফর আর্লি ডিটেকশন যে এটা ডেঙ্গু কিনা। আর যদি ডেঙ্গু হয় তাহলে সুষম খাবার এবং তার পর্যাপ্ত রেস্ট, আর ওয়ার্নিং সাইন যেগুলো আমি মেনশন করলাম, ওয়ার্নিং সাইন হলে তখন হসপিটালে অ্যাডমিশনের জন্য যাবেন,
এবং যদি সঠিক সময়ে যান, সঠিক চিকিৎসা হয়, সেখানে মানে মারা মৃত্যুর যাওয়া ঝুঁকিটা অনেকটাই কমে যায়। অনেকটাই কমে যায়। অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার এম এ বাশার, আপনার সুন্দর পরামর্শের জন্য। এই মৌসুমে ডেঙ্গু যারা আক্রান্ত হয়েছে বা ডেঙ্গু আক্রার যে যারা সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে আপনার এই পরামর্শ খুব কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানলাম যে ডেঙ্গু জ্বর আসলে প্রতিরোধ করা সম্ভব, জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ। আমাদের নিজ নিজ ঘরের আঙ্গিনা পরিষ্কার করি, জমানো পানি 2-3 দিন পর পর আমরা ফেলে দিই। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।